আর এখানেই কিন্তু রয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীর মন্দির, ভক্ত চাঁদকাজী সমাধি। এর নাম পড়েছে বল্লাল সেন ঢিবি। এই স্থান হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান মন্দির নামে পরিচিত। এখানকার একটা ছোট্ট হিস্টোরি আছে, আপনারা দর্শন করতে পারেন এই শ্রীবাস অঙ্গন। আমি এখন পৌঁছে গেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রবেশদ্বারে। এটাই হচ্ছে মায়াপুরের মন্দিরে প্রবেশের মূল গেট। আর দেখো ধীরে ধীরে বিকেল হতে শুরু করেছে, আর প্রচুর লোকজন কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। বন্ধুরা, মায়াপুর ভ্রমণে আসলে আমরা অনেকেই আছি শুধুমাত্র ইসকন টেম্পল ঘুরেই নিজের নিজের গন্তব্যে ফিরে চলে যাই। বাকি থেকে যাই এই মায়াপুরের অনেক দ্রষ্টব্য স্থান, কিছুটা টোটোর ওভার চার্জ ভাড়ার ভয়ে, কিছুটা না জেনে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো মায়াপুরে ইসকন মন্দিরে ভোগ গ্রহণ থেকে শুরু করে সন্ধ্যা আরতি থেকে শুরু করে বাকি যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি আপনারা কিভাবে ঘুরে ঘুরে দেখবেন। তো সকাল সকাল মায়াপুরে আসার পরে একদম প্রথমে মূল গেট দিয়ে প্রবেশ করবেন। তারপরে কিন্তু যে মহাপ্রসাদের কুপন রয়েছে সেই কুপন আপনারা কেটে নেবেন। কুপন কাটা হয়ে গেলে আপনারা পুনরায় গেটের বাইরে বেরিয়ে আসুন এবং এখান থেকে সরাসরি টোটো ভাড়া করে 400-500 যে ভাড়ায় আপনাদেরকে বলুন না কেন, আপনারা যদি ভ্রমণ করতে চান বাকি স্থানগুলি একেবারে বার্গেনিং করে ভাড়া ঠিক করে নিয়ে তারপরে চলুন বামুনপুকুরে। এই বামুনপুকুরে কিন্তু 3টি মায়াপুরের দ্রষ্টব্য স্থান আছে, সেই স্থানগুলিতেই সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ে যাব। এটাই হচ্ছে বামুনপুকুর। একটু সামনের দিকে এগিয়ে গেলে তবে কিন্তু বামুনপুকুর বাজার দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটি মন্দির এবং একটি মসজিদ। মসজিদের পাশের প্রবাহমান রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা পাবো এই বামুনপুকুরের প্রথম দ্রষ্টব্য স্থান। তো আমি এই মুহূর্তে রয়েছি বামুনপুকুর বাজারের পাশে ভিতরের দিকে একটি স্থানে। আর এখানেই কিন্তু রয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীর মন্দির। এবং এখানে মানুষের ক্রেজ দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো মায়াপুরে এই স্থানটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে লোক যাতায়াত করে থাকে। তো এখানে আপনারা অবশ্যই দর্শন করবেন। সম্ভবত ইসকন দ্বারা পরিচালিত একটি স্থানই এটিও, কারণ এখানেও দেখতে পাচ্ছি ইসকনের লোকজন, এছাড়া কিছু বিদেশিও দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো এই জন্যই মনে হলো ইসকন দ্বারা পরিচালিত স্থানই এটাই। মন্দিরের পেছনের দিকে এই পজিশনে যদি তোমরা দেখো, এই স্থানে কিন্তু ইসকন টেম্পলের মতনই একটা বড় জায়গা রয়েছে, বড় পার্কের মতন করা রয়েছে। এছাড়া ভেতরে আছে বেশ কিছু মন্দিরও, কত সুন্দর। আর এই হচ্ছে আরও একটা টেম্পল, দেখুন এখানে লেখা রয়েছে জগন্নাথের ফুল তুলিবেন না। আর এই জায়গাটায় রয়েছে আরও 2টি মূর্তি, মেবি নিতাই গৌরের মধ্যে কেউ একজন হবে, আমার সঠিক জানা নেই। আর এর পাশে রয়েছে আরও একটি অভিনব স্থান। 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। এবং তার জন্য এখানে 108টা এরকম বেদি করা রয়েছে। অনেকেই এই বেদির পরে 108 বার প্রদক্ষিণ করছে এবং 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। তো এবার এই সুন্দর স্থান থেকে বেরিয়ে যাব এবং ফিরে যাব পুনরায় বামনপুকুর বাজারে। ওখানে কিন্তু আরও একটি দর্শনীয় স্থান রয়েছে। তো আমি আবারও ফিরে এসেছি বামুনপুকুর বাজারে। আর এখানে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান, ভক্ত চাঁদকাজীর সমাধি। এই চাঁদকাজী ছিলেন একজন মুসলমান, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণবশত কৃষ্ণ ভাবাবেগে আপ্লুত হয়ে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে স্বয়ং গৌরচাঁদ নিজ হাতে এই ভক্ত চাঁদকাজীকে সমাধিস্থ করেছিল। এই যে বামুনপুকুর বাজার, বাজারের ঠিক একেবারে পাশেই রয়েছে এই স্থানটি। তো সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভক্ত চাঁদকাজী সমাধি। এখন দুপুর 1টার মতো বাজে, 1+ও বেজে গেছে। তো যার জন্য কিন্তু বর্তমানে বাইরে গেট তালা মারা রয়েছে। এই চাঁদকাজী কীভাবে কৃষ্ণ নামের ভক্ত হয়েছিলেন, হরিনামের ভক্ত হয়েছিলেন, সে ব্যাপারে একটি ডিটেলস ভিডিও আমার কাছে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। এই হচ্ছে ভক্ত চাঁদকাজী সমাধি। মায়াপুরের অন্যান্য স্থানের মতন এই স্থানও কিন্তু বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। তো এই সময়ের মাঝে আসলে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। এবার এই বামুনপুকুরেরই আরও একটি দর্শনীয় স্থানে যাব, তা হলো বল্লাল সেন ঢিবি। দেখতে পাচ্ছ আমার বাঁদিকে চলে গেছে মায়াপুর, আর এই পাশে যে গলির রাস্তাটি রয়েছে এই গলির রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানেই কিন্তু সামনে বেশ খানিকটা ভিতরের দিকে রয়েছে সেই বল্লাল সেন ঢিবি। বল্লাল সেন সম্পর্কে আমরা যতটা জানি, তিনি ছিলেন সেন বংশের রাজা এবং তারই নির্মিত একটি মন্দিরের ধ্বংসাবশেষ অথবা পুরাতন রাজবাড়ির ধ্বংসাবশেষ কিন্তু এখানেই রয়েছে।
এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই স্থান। ভিতরে প্রবেশের পরেই দেখো এখানকার সম্পর্কিত কিছু তথ্য লেখা রয়েছে, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে এটা পড়ে নিতে পারো। এখানকার গেটের মুখের এই টোটোর ভিড় দেখলে বোঝা যায় এখানেও মানুষের যথেষ্ট ক্রেজ রয়েছে। তবে এখানে মানুষের একদমই ম্যানার নেই, মানুষ এখানে আসছে কোনো ব্যবস্থাপনা কিছু যেরকম নেই সেরকম যে যার মতন নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। এখানে আমার পেছন থেকে একটা টিম গেল, 4 জন এসেছিল, 4 জন মহিলা। দেখো উপরে বোতলটাকে এখানে ফেলে দিয়ে চলে গেল। কিছু বলবো, বলার উপায়ও নেই, বললে আমাকে কথা শুনিয়ে দেবে। এই দেখো বোতলটা এখানে ফেলে গেল। যাই হোক, এই হচ্ছে সেই বল্লাল সেন ঢিবি। চারিদিকে নিচু হলেও মাঝখানে উঁচু একটি মাটির ঢিবির মতন স্থানটি রয়েছে বলেই কিন্তু এটিকে ঢিবি বলা হয়। আর যেহেতু এখানে বল্লাল সেনের রাজত্ব ছিল এর আশেপাশে, সেজন্য এর নাম পড়েছে বল্লাল সেন ঢিবি। আর মাঝখানের এই যে স্থানটি খনন কার্যের ফলে বেরিয়ে এসেছে, এটা দেখতে অনেকটা ঠিক মন্দিরের শেপ। যেমন তোমাদেরকে দেখায়, সামনে একটি স্থান রয়েছে, এই স্থানটা কিন্তু মন্দিরের মধ্যেই দেখা যায়। আবার অনেকে বলে থাকেন যে এটা মন্দির নয়, কোনো রাজবাড়ির আদলে নির্মিত, তবে ম্যাক্সিমাম লোক বলে থাকেন না এটা শিব মন্দির। যাই হোক, এটাই হচ্ছে সেই বল্লাল সেন ঢিবি, এখানেই আপনারা আসতে পারেন। এই বামন পুকুরেই কিন্তু এই স্থানটিও রয়েছে। তো বল্লাল সেন ঢিবি দেখা আমার শেষ হলো। একটা কথাই বলার শেষ বেলায়, যে বর্তমানে এখানে কিন্তু যে পরিমাণে পর্যটক আসছে সেই পরিমাণে কিন্তু এই স্থান মেনটেনেন্স করা হচ্ছে না। এমনকি দেওয়ালের বাইরে তো সব উল্টোপাল্টা কথাও লেখা রয়েছে, দেখে বুঝতে পারলাম। এছাড়া প্রেম বিলাপের জায়গায় যেন এই স্থানের ভিতরের যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলো বলছে। বাদবাকি বাইরের দৃশ্য তো কিছুটা একেবারে পরিষ্কারই আছে, তবে আরও যত্নের দরকার আছে। এবং সেই সাথে অবশ্যই দরকার মানুষের ম্যানার, মানুষের নিজস্ব জ্ঞানবোধের অবশ্যই দরকার আছে এই স্থানকে, এই ঐতিহাসিক স্থানকে আরও সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য, আরও বছরকে বছর টিকিয়ে রাখার জন্য। যাই হোক, এবার বামনপুকুর ছেড়ে আমরা বেরিয়ে যাব মায়াপুরের ইস্কন মন্দিরের দিকে। তো বামনপুকুর থেকে মায়াপুর অভিমুখী হয়ে এগিয়ে আসার পরে দর্শন করবেন আপনারা এই স্থান। এই বেলাতেও দেখো এখানে বেশ ভালোই টোটোর ভিড় রয়েছে, এছাড়া বিভিন্ন দোকানপাট তো রয়েছে। এই স্থান হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য, এটা মূলত একটি মঠ। এখন যেহেতু বেলা 1টারও বেশি বেজে গেছে, তো ভেতরে তো সমস্ত মন্দির বন্ধ, তবে ভেতরে একটা স্থান রয়েছে, সেই স্থানটা তোমাদেরকে আমি দেখানোর জন্য প্রধানত ভেতরে প্রবেশ করলাম। আর এখানে দেখো একটা বোর্ড দেওয়া রয়েছে, এই বোর্ডে তোমরা এর ভেতরে কী কী দর্শন করতে পারবে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। শ্রী গোবিন্দ মন্দির, শ্রীলা প্রভুপাদ সমাধি মন্দির, এরকম করে টোটাল 12টা পয়েন্ট আছে, তোমরা এই স্থানের ভেতরে দর্শন করতে পারবে। তো আমি চেষ্টা করছি এখানকার গোবর্ধন পর্বতে পৌঁছানোর জন্য। দেখো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, যেখানে দর্শনীয় স্থান আছে সেখানেই দর্শনীয় স্থান, এখানে দর্শনীয় কিছু নেই, এখানে লেখাও রয়েছে এখানে দর্শনীয় কিছুই নাই। তো তারপরেই দেখো মন্দির বড় আকারের, আর ভেতরে ফুলের বাগানটা দেখো একবার শুধু, অসাধারণ অসাধারণ। এটি হচ্ছে শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির। এখানকার ভেতরের দৃশ্যটা ওই মায়াপুরের ইস্কন টেম্পলের মতনই ভীষণ সুন্দর। ভেতরে এখানে রয়েছে ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির সামনেরটা, এখানে মহাপ্রসাদ কক্ষ রয়েছে। মন্দির তো সবই বন্ধ। আর এই হচ্ছে এখানকার সুন্দর একটা পর্বত বানানো, গোবর্ধন পর্বত। মূলত হাতে বানানো এই গোবর্ধন পর্বত তোমরা মায়াপুরের বুকে কিন্তু হার কোথাও দেখতে পাবে না, শুধুমাত্র এখানেই আছে। এটা দেখার জন্য কিন্তু এই মঠের মধ্যে অবশ্যই আসতে হবে আপনাদের। এখানে শ্রী রাধাকুণ্ড পুষ্করিণীও রয়েছে। আর গোবর্ধন পর্বতের একেবারে ঠিক পাশেই দেখো এখানে রয়েছে কেলি কদম্ব বৃক্ষ, এটা, আর এটা রয়েছে তমাল বৃক্ষ। তো
তো সুন্দর সাজানো গোছানো এই মঠ থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি, এগিয়ে যাব সামনে মায়াপুর অভিমুখে। এরপরে আপনারা দর্শন করতে পারেন এই শ্রীবাস অঙ্গন, যেখানে রয়েছে আজ থেকে প্রায় 500-550 বছর আগের ভাঙা খোল। এর সাথেও অনেক হিস্টোরি জড়িত আছে। গৌরাঙ্গ মহাপ্রভু তখন এই শ্রীবাস অঙ্গন থেকে নবদ্বীপ মায়াপুরের বুকে নাম সংকীর্তন করতে বেরিয়েছিলেন। তখন চাঁদ কাজী নাকি তার সদলবল নিয়ে এই নাম সংকীর্তনকে পণ্ড করার জন্য তাদের উপর হামলা চালায় এবং ভেঙে দিয়েছিল তাদের শ্রীখোলও। আজও সেই ভাঙা খোল এই শ্রীবাস অঙ্গনে এখনও সংরক্ষিত আছে, যদিও তা ক্যামেরাবন্দি করা একেবারেই সহজ নয়, ক্যামেরাবন্দি করা সম্পূর্ণরূপে বাড়ানো রয়েছে। আর এখানে দেখো, এই স্থানের সাথে সম্পর্কিত অথবা এখানে সেবার সাথে যুক্ত এমন বেশ কিছু সন্ন্যাসীদের সমাধি রয়েছে এখানে। আর বর্তমানে কিন্তু এই স্থানকে আরও সুন্দরভাবে সাজানোর কাজকর্ম চলছে। শ্রীবাস অঙ্গন দেখা কমপ্লিট হলো, আবারও এগিয়ে চলেছি মায়াপুর অভিমুখে। অল্প একটু এগিয়ে আসতেই নজরে পড়লো এই স্থান, যেটি মায়াপুরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান মন্দির নামে পরিচিত। মায়াপুরের অন্যান্য মঠ ও মন্দিরের মতন এটিও প্রধানত মায়াপুর ইস্কন দ্বারা পরিচালিত একটি স্থান। নবদ্বীপেও নিমায়ের জন্মস্থান নামে পরিচিত একটি স্থান আছে, যেটি মূলত আসল জন্মস্থান নামেই পরিচিত। তবে অনেকেই আছেন যারা মায়াপুর ভ্রমণ করেন অথচ নবদ্বীপে যেতে সময় পান না বা সুযোগ পান না, তাদের জন্য প্রধানত এই স্থানকে মায়াপুরের বুকে বানানো বলেই আমার মনে হয়। এখানে দেখো ভেতরে বেশ সুন্দর সুন্দর মন্দির রয়েছে গৌরকুণ্ড। এবার সামনে যে স্থানটি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু নবদ্বীপের প্রাচীন মায়াপুরের আদলে সমস্ত দর্শনীয় স্থানগুলি বানানো রয়েছে। নিম গাছ, এমনকি এই কুঠিরের ভিতরে সতী মাতার কোলে উপবিষ্ট নিমায়ের মূর্তিও রয়েছে, যদিও এখন দুপুর বলে ম্যাক্সিমাম মন্দির কিন্তু বন্ধ রয়েছে। এখানে যে মন্দিরে যাচ্ছি সেখানে একই কথা, যে 12টার মধ্যে দর্শন শেষ, আবার বিকেল 3টার আগে কিন্তু দর্শন করা যাবে না। তো মায়াপুরে নিমায়ের জন্মস্থান মন্দির দেখার পরে আবারও এগিয়ে চলেছি মায়াপুর ইস্কন চন্দ্রোদয় টেম্পল অভিমুখে। আর এখানেই যাত্রাপথে ভেতরে রয়েছে শিবডুবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। বেলা হয়ে যাওয়ায় দেখতে পাচ্ছি এর গেটই কিন্তু এখন বন্ধ রয়েছে। তোমরাও যদি মায়াপুর ভ্রমণে আসো অবশ্যই এই স্থানে ভ্রমণ করবে। বাইরে থেকে এই স্থানটা দেখতে কিছুটা এইরকম। এখানকার একটা ছোট্ট হিস্টোরি আছে, সেটা দেখো এখানে লেখা রয়েছে, তোমাদেরকে পড়ে শোনাই। প্রায় 500 বছর পূর্বে কৈলাস অধিপতি শ্রী শঙ্কর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে এসে দর্শন না পেয়ে কঠোর তপস্যার ফলস্বরূপ এই স্থান অশ্রু জলে প্লাবিত হয়ে ডোবায় পরিণত হয়। সেই থেকে এই স্থানের নাম হয়েছিল শিবডোবা। এই স্থানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ধ্যানমগ্ন শ্রী গোপেশ্বর দর্শন করুন এবং ধন্য হন। তো এই স্থানও তোমরা অবশ্যই দর্শন করবে মায়াপুর ভ্রমণে আসলে। তো এবার আমি চলে এসেছি মায়াপুর প্রধানত যার জন্য বিখ্যাত সেই ইস্কন টেম্পলের প্রায় সম্মুখে। এই যে সামনেই দেখতে পাচ্ছ নির্মীয়মান ইস্কন চন্দ্রোদয় টেম্পল। এখানেই ইস্কন মন্দির সংলগ্ন আরও কিছু মন্দির রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মঠ মন্দির। ভেতরে প্রবেশ করবো এবার। এরপরে রয়েছে ইস্কন টেম্পল। অলদো এই স্থানে সবসময় পাবলিক গ্যাদারিং এবং টোটোর গ্যাদারিং থাকে, তবে এই স্থানে পরে আমরা প্রবেশ করব। ওই পাশে আরও কিছু মন্দির আছে ঘাট অভিমুখে, সেই দিকেই আমরা প্রথমে যাব। তো এই হচ্ছে মায়াপুর ইস্কন টেম্পলের মেন গেট। আমরা এখানে পরে প্রবেশ করব। আগে ঘাট অভিমুখে গিয়ে ওখানে আরও কিছু মন্দির আছে, সেগুলো দেখিয়ে নিয়ে আসবো। ভাই, এই বাসটার মধ্যে সম্পূর্ণ মুসলিমে ভর্তি। এরা মায়াপুরে কি করছে আমি তো এটা বুঝলাম না। এমনকি আমি এই বাসটাকে একটুখানি আগে আমি মায়াপুর ইস্কন টেম্পলের ভেতর থেকেও বেরোতে দেখেছি। যাই হোক, আমি এখন পৌঁছে গেছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রবেশদ্বারে। আর এখানকার এই গেটটা দেখো, গেটটাই দেখতে অসম্ভব সুন্দর। এখান থেকে মায়াপুরের ঘাটের দিকে চলে গেলে প্রচুর ছোটো ছোটো মন্দির রয়েছে, তবে সেদিকে আর আমি যাচ্ছি না, কারণ বড় সড়ো সেরকম কিছু নেই। এই মন্দিরটাকেই আমি দেখানোর জন্য এলাম, কারণ এখানে দেখার মতন বেশ কিছু জিনিস রয়েছে। তো এখানে সেগুলো তোমাদেরকে দেখানোর পরেই আমি চলে যাব ইস্কন টেম্পলের ভেতরের দিকে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ টেম্পলটাকে দেখো কত সুন্দর করে বানানো, বেশ দারুণ জিনিস কিন্তু। আর এইখানে পার্থসারথীর একটি প্রতিকৃতি বানানো রয়েছে এখানে, এবং মন্দিরের গায়ের দেওয়ালে রয়েছে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি বানানো। ভেতরের পরিবেশটাও অসাধারণ সুন্দর।
তো এবার মোটামুটি মায়াপুরের সমস্ত স্থান ভ্রমণ করে মোটামুটি দুপুরের মধ্যেই ফিরে আসুন মায়াপুর ইস্কন চন্দ্রোদয় টেম্পলে, কারণ এখান থেকে যে টিকিটটি আপনারা কেটেছিলেন প্রসাদ গ্রহণের জন্য, এবার সেই প্রসাদই গ্রহণ করার সময় এসেছে। তবে আমি যেহেতু বেলায় বেলায় এসেছি, টিকিট কাটতে পারিনি, তাই কোনো প্রসাদ আমি গ্রহণ করব না। তবে আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করে নেবেন এই সময়ে। তো এবার প্রসাদ গ্রহণ করা বাদ দিয়ে বাকি যে দ্রষ্টব্য স্থান মায়াপুর ইস্কন টেম্পলের ভেতরে আছে সেগুলো চলুন দর্শন করে নেওয়া যাক। তো পৌঁছে গেছি মায়াপুর ইস্কন টেম্পলের ভেতরে। আর সাম্প্রতিককালে সম্ভবত এখানে শ্রীমদ্ ভগবত কথা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, তার জন্য কিন্তু বেশ ভালোই জমজমাট আছে। এই দুপুরেও দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন টেম্পলের এই স্থানটিতে সামনে এই যে সুন্দর একটি গেট করা রয়েছে। মেবি মায়াপুরের যে সমস্ত প্রবাসীরা থাকে তাদের বাড়ি, মানে তাদের বসতি স্থান যেদিকে, সেই স্থানে যাওয়ার রাস্তা এটা। তো এই স্থানে কিন্তু আমি এখন রয়েছি। দেখো এখানে আশেপাশে কিন্তু বেশ ভালো মানুষের ভিড় রয়েছে। তো আমি প্রধানত ঢুকেছি মায়াপুরের 1 নম্বর গেট দিয়ে। মেন যে গেট দিয়ে প্রধানত মানুষজন যাতায়াত করে থাকে সেই স্থান দিয়ে কিন্তু আমি প্রবেশ করিনি। তার কারণ ওখান থেকে সাইকেল নিয়ে ভেতরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। 1 নম্বর গেট দিয়েই সাইকেল নিয়ে ভেতরে প্রবেশ করা যায়। সাইকেলের কোনো রকম পার্কিং চার্জ লাগে না, সম্ভবত আমারও লাগেনি। তবে বাইক বা গাড়ির যারা নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিং চার্জ লাগবে। একেবারে গেটের সম্মুখে কিন্তু ওই পার্কিং চার্জ তারা নিয়ে নেবে, এবং তারপরে কিন্তু আপনি ভেতরে যে স্থানে আমি এতক্ষণ ছিলাম ওর পাশেই পার্কিং স্থান রয়েছে, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই স্থানে তোমরা গাড়ি বাইক পার্কিং করে পুরো মায়াপুরের যে ইস্কন টেম্পলের আশপাশের স্থানগুলো সেগুলো তোমরা ঘুরতে পারো। আমিও দেখো এখন এই স্থান দিয়েই ঘোরাঘুরি করছি। এখন বিকাল প্রায় 3টের মতো বাজে চলেছে। এতক্ষণ মানুষ এই স্থানে ওয়েট করছিল, এখনও দেখতে পাচ্ছ ওয়েটই করছে সবাই। অলদো 3টে এখনও বাজেনি, যার জন্য তোমরা দেখতে পারবে কিন্তু মন্দিরের মূল যে গেট সেগুলো কিন্তু এখনও খোলা হয়নি। একরকম বলতে গেলে বন্ধই রাখা রয়েছে। যতটুকু খোলা হয়েছে তাতে শুধুমাত্র যারা মন্দির কমিটির লোকজন, ইস্কনের লোকজন, যারা পূজারী, তাদেরই একমাত্র এখন এই মুহূর্তে প্রবেশ অধিকার রয়েছে। দর্শকদের জন্য খানিকটা পরে মন্দিরের গেট খুলে দেওয়া হবে। আর দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তো মায়াপুরের লাইফ টাইম কার্ড নিয়ে সম্প্রতি একটা ডিবেট হয়েছিল, মনে হচ্ছে তারপরে যেন একটু স্ট্রিক্ট হয়ে গেছে মায়াপুরের যে মেন এলাকা, যে মূল মন্দির এলাকা, সেই মূল মন্দির এলাকার ভেতরের যে সমস্ত সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি বিভাগের লোকজন রয়েছে, তারা একটু বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। ঘুরতে ঘুরতে আমি যে মূল গেটের পাশে ভজন কক্ষ রয়েছে এইখানে কিন্তু চলে এসেছি। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখায়। এখানে একটা জিনিস দেখলাম, এই আম গাছটার গোড়াতে এখানে রয়েছে একটি স্ক্যানার। এই স্ক্যানারটি স্ক্যান করলে কিন্তু এখানকার মন্দিরের যে মন্দির চত্বরের যে ক্যাম্পাস ম্যাপটি রয়েছে সেই ম্যাপটি কিন্তু আপনাদের মোবাইলে চলে আসবে। অ্যান্ড দিস ইজ ভজন কক্ষ। তো এটাই হচ্ছে মায়াপুরের মন্দিরে প্রবেশের মূল গেট, ভক্ত প্রবেশের জন্য যারা এখানে দর্শন করতে আসে তাদের প্রবেশের মূল গেট। আর এর পাশে রয়েছে শ্রীলা প্রভুপাদ ভজন কক্ষ, অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে মোটামুটি সারাদিনই কম বেশি কেউ না কেউ করতেই থাকে। আর এর ঠিক পাশেই রয়েছে মহাপ্রসাদম কুপন সেন্টার। এখান থেকে কিন্তু যে মহাপ্রসাদ এখানে বিতরণ করা হয় বিভিন্ন মূল্যের, সেই প্রসাদের কুপন কিন্তু এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন ভবন রয়েছে এবং বিভিন্ন ভবনে বিভিন্ন মূল্যের প্রসাদ পাওয়া যায়। তার মধ্যে দেখো গদা ভবনে 50 টাকা পূর্ণবয়স্কদের জন্য, আর 3 থেকে 6 বছর বয়সে তাদের জন্য 30 টাকা। এছাড়া রয়েছে নামহট্ট ভবন, সেখানে 60 টাকা মূল্য লাগে। আর গীতা ভবনে যে মূল্যটা লাগে সেটা এখানে দেখতে পাচ্ছি না যদিও। এছাড়া মেনুতে কি কি দেওয়া হয় সেগুলোও কিন্তু এখানে লিস্ট করা রয়েছে। দেখো গদা ভবনে এখানে আবার 2 রকম আছে, ডিনারে 50 টাকা আর লাঞ্চ টাইম মানে দুপুরের সময় 80 টাকা। মেনুটা তোমরা দেখতেই পারলে। আর এই হচ্ছে নামহট্ট ভবনের মেনু। আর দেখো ধীরে ধীরে বিকেল হতে শুরু করেছে, আর প্রচুর লোকজন কিন্তু
মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। এখানে ডান দিকে তোমরা দেখতে পারবে একেবারে গেটের পাশেই, গেট সংলগ্ন স্থানেই, মূল গেট সংলগ্ন স্থানেই প্রচুর দোকান রয়েছে। এখান থেকে জিনিসপত্র তোমরা কেনা বেচা মানে কেনাকাটি করতে পারো। আর এই যে উপরে রয়েছে এই স্থান কিন্তু একটা বেশ ভালোই দর্শনীয় স্থান। এখানে রয়েছে শ্রীলা প্রভুপাদ সমাধি মন্দির, এমনকি এর পাশে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো সামনে এই যে বড় মন্দিরটি দেখছো, এটাই হচ্ছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। আর এখানেই রয়েছে একটা পুষ্করিণী। বিকেলের দিকে মূলত এখানে একটা ফোয়ারা দেখতে পাচ্ছ। এই ফোয়ারাটা যখন চালানো হয় তখন কিন্তু এই স্থানটি দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এর ঠিক পাশেই এই হচ্ছে ইসকন চন্দ্ররায় টেম্পল, যেটা আজ থেকে বহু বছর আগেও দেখেছি কাজ হচ্ছে, এখনও কাজ হয়েই চলেছে। জানি না এর কাজ কবে সম্পন্ন হবে। বর্তমানে এর তো একটা পার্ট শুধুমাত্র কমপ্লিট হয়েছে, 50 টাকা মূল্যের বিনিময়ে ভেতরে প্রবেশ করে সেই পার্টটা দেখানো হয় দুপুরের দিকে। পুষ্প সমাধি মন্দির ভেতর থেকে দর্শনের জন্য দেখো এখানে প্রচুর লোক ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই পুষ্প সমাধি মন্দিরের মূল গেট খুলে দেওয়া হবে। এখানে বিনামূল্যে জুতো রেখে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন। আর এখানে রয়েছে প্রচুর দোকানপাট, যেটা মূল গেটের ডান দিক থেকে শুরু হয়েছিল সেই দোকানপাট কিন্তু এদিকেও রয়েছে। এবার আমি এখান থেকে যাব গোশালা অভিমুখে, যেখানে রয়েছে ইসকনের বড় বড় সমস্ত বিখ্যাত সব গরু, সেইগুলো কিন্তু এবার তোমাদেরকে দেখাবো। এই দেখো মায়াপুরের গরুর গাড়ি। এই গরুর গাড়িতে করে গোশালা পর্যন্ত যাওয়া যায়। এই স্থান থেকে 10 টাকা ভাড়া নেয়, প্রায় 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার একটু আপ ডাউন হবে। আর নির্মীয়মান মূল মন্দিরটির পাশে যে সমস্ত মন্দির বা কক্ষ রয়েছে এই সমস্ত স্থানেই কিন্তু যে সন্ধ্যা আরতি সেগুলো হয়। মূলত এই সমস্ত বিল্ডিংয়ের নিচে যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরেই। মেবি মন্দিরের এই পার্টটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর ওই পাশের দিকে এখনও কর্মযজ্ঞ চলছে। তো মূল মন্দিরের যে স্থান যেখানে নাম সংকীর্তন হচ্ছে এই মুহূর্তে, সেখান থেকে বেরিয়ে এলাম। এবার এখান থেকে যাব গোশালার দিকে, এবং গোশালায় যাওয়ার পরেই আজকের ভিডিওটা শেষেতে মায়াপুর ভ্রমণ শেষ করব। তোমাদেরকে আমি বলেছিলাম কোথায় এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেই স্থানটি তোমাদেরকে দেখাবো। দেখো মূল মন্দিরের পাশে যে ভজনের স্থানটি রয়েছে সেই স্থানের পেছনে যে খোলা স্থানটি, পার্কের মতন স্থানটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকে মোটামুটি দুপুর বিকেলে এই সময় এসে রেস্ট নেয়। যারা সকালে এসেছে সন্ধ্যা আরতি দেখবে তারা কিন্তু এখানেই দুপুরের রেস্টটা নেয়, বিকেলের দিকে খানিকটা সময় কাটায় সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এরই পেছনে এই পাশে যে ফাঁকা মাটি দেখতে পাচ্ছ, রাস্তা ওই পাশে রয়েছে, এখানে তোমরা দেখতে পারবে একেবারে পরপর সব লাইন দিয়ে গাড়ি সহ অন্যান্য বাইক সব পার্কিং করা রয়েছে। তো এখানে কিন্তু মূলত মেন পার্কিংয়ের জায়গা। এছাড়া আশেপাশে ছোট ছোট অনেক পার্কিংয়ের জায়গা আছে। তো চলেছি গোশালা অভিমুখে। আর এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে, আমার এই ডান দিকে যে বেড়ার দেওয়াল দেওয়া ঘরগুলি রয়েছে, এখানে কিন্তু মায়াপুরে সবথেকে কম মূল্যে থাকা যায়, মাত্র 100 টাকা মূল্যের বিনিময়ে। এছাড়া থাকার জন্য গদা ভবন সহ আরও বিভিন্ন ভবন আছে, সেখানেও আপনারা থাকতে পারেন।
যাই হোক, চলো গোশালা অভিমুখে ভ্রমণ করা যাক। কি পরিমাণে লোক চলেছে গোশালা অভিমুখে। চলে এসেছি গোশালায়, আর এটাই হলো আজকে আমাদের মায়াপুর ভবনের সর্বশেষ স্থান। চলুন ভিতরে গিয়ে দর্শন করে নেওয়া যাক। দেখো গরুর গাড়ি চললো কিন্তু মায়াপুরের মূল মন্দির অভিমুখে। তো এবার ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাই। আর দেখো কত লোক, দেখো এই বিকেলে ভিড় জমিয়েছে এখানে। সামনে একটি দোকান রয়েছে, দই ঘি সহ দুগ্ধজাত সমস্ত উপকরণ এখানে পাওয়া যায়, এমনকি মধু পর্যন্ত পাওয়া যায় এখানে। এই পাশেও একটি দোকান রয়েছে। এবার যাব ভেতরে, যেখানে মূলত গরুগুলো থাকে। এখানে অনুদান কেন্দ্র রয়েছে, আপনারা এখান থেকে গরুর খাবার নিয়ে চাইলে খাওয়াতে পারেন। বিভিন্ন রেট এখানে দেওয়া রয়েছে তার। মায়াপুর ইস্কনের ভিতরে আজকে প্রচণ্ড ভিড়, এমনকি গোশালাতেও প্রচুর লোক। গেটের মুখে তো ঢোকার সময় মানে এমন একটা জামে ফেসে গেছিলাম আর কি বলতে গেলে। আর দেখো বিভিন্ন জাতের গরু রয়েছে ভেতরে, আগে পরেও অনেকবার দেখেছি, আমি নিজে দেখেছি, অনেককে দেখিয়েওছি। তো আজ আবার পুনরায় ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য গোশালাতে আবার এলাম। দেখো ঘিটি কিনে নিবি তো। এই যে তোলে যে তোলে ফোন দে, মাকে ফোন করে। হয়তো খাওয়া হয়ে যাবে। আগেও দেখে গেছো তাই না? তো এই ছিল মায়াপুর ইস্কন গোশালা এবং তার বিভিন্ন গরুগুলোই। আর এখানে দেখো যে পার্ট স্থানগুলি রয়েছে, সেখানে শ্রীরাধা, শ্রী গৌর, জয় গোপাল, জয় গোমাতা এরকম সব বিভিন্ন নামে সজ্জিত করা রয়েছে এই পার্টগুলিকে।